কাল আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক, উৎফুল্ল প্রবাসীরা। ইলিয়াস আলী গুম ও বিডিআর সদস্য খুনের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন, ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে দেয়া বাজেট নিখুঁত নয়, অর্থমন্ত্রী। বাস্তবায়ন কঠিন, মত। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় তারেক রহমান। সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর এই সফরে দীর্ঘদিনের শ্রমবাজার সংকট সমাধান হবে বলে মনে করেন দেশটিতে কর্মরত শ্রমিকরা। তারা বলছেন, দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে মালয়েশিয়ার শ্রমবাজারের বিকল্প নেই। তাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কাল তারেক রহমানের বৈঠক এবং দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ এবং সর্বোপরি তাঁর সফর দিচ্ছে নতুন আশার বার্তা। মালয়েশিয়া থেকে জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। অর্থনীতির বৈচিত্র্যকরণ অভিযাত্রা এবং আধুনিকীকরণে মালয়েশিয়া এক অনন্য রাষ্ট্র দক্ষিণ এশিয়ায়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের সরকার প্রধান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গীদের নিয়ে মালয়েশিয়ায় যাত্রাকালে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান সরকারের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, সফর সঙ্গী গেছেন 23 জন মালয়েশিয়াতে, আর চায়নাতে হবে 24 জন। এত কম সফর সঙ্গী নিয়ে আমার মনে হয় না অতীতে কোনো প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়েছেন। চীন, ভারত নাকি আমেরিকা, কোন দেশে প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন, এ নিয়ে থাকা নানা জল্পনার অবসান হলো মালয়েশিয়া সফর দিয়ে। যদিও শ্রমবাজার, শিক্ষা, ভিসা সহ নানা জটিলতা চলছে দেশটির সাথে, তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাকে সামনে রেখে সফরটি হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া আগমন উপলক্ষে আমরা প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত এবং অনেক আকাঙ্ক্ষিত, অনেক আনন্দিত, এবং আমি আশা করি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নয়ন হবে, জোরদার হবে। দুই সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন প্রবাসীরা। মালয়েশিয়া শ্রমবাজারটা আমাদের জন্য সবচেয়ে ভালো একটা বাজার। এখান থেকে অনেক রেমিটেন্স বাংলাদেশে যায়, এখান থেকে অনেক রেমিটেন্স যোদ্ধারা অপমানিত হচ্ছে, মানে অগল তারা অপমানিত হচ্ছে। সরকারকে বলবো এই সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় এটাই গুরুত্ব দেওয়ার জন্য, আমরা যাতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এবং কম খরচে বৈধ শ্রমিক নিয়ে এসে ব্যবসা বড় করতে পারি, ব্যবসাকে প্রসার ঘটাতে পারি। শুধু নতুন কর্মী পাঠানো নয়, বাংলাদেশি কর্মীদের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মালয়েশিয়া থাকা বাংলাদেশি শ্রমবাজারের নানা সংকট ও জটিলতা দ্রুত নিরসন হবে, এমনটাই মনে করছেন এখানের প্রবাসী বাংলাদেশিরা এবং কর্মরত শ্রমিকরাও। তাই প্রধানমন্ত্রীর এই আগমন তাদের জন্য এক আশার বাতিঘর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রধানমন্ত্রী এই সফরের খবর সংগ্রহে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং বৈঠক সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, এবং প্রবাসীদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু কুয়ালালামপুর বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে তাকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। তারেক রহমান সেখানেই এখন রয়েছেন, কারণ কুয়ালালামপুর যে বিমানবন্দর, সেখান থেকে তিনি যে জায়গাটিতে আজকে আসলে থাকবেন রাতে, সেটি হচ্ছে যে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সাংগ্রিলা হোটেল, এটা বুকিত বিনতাঙে, এবং সেই বুকিত বিনতাঙে কিন্তু নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন তার জন্য, কারণ মালয়েশিয়ার যে নেতাকর্মীরা রয়েছেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের, তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন তারেক রহমানকে সংবর্ধনা জানার জন্য। এবং তারেক রহমান প্রধানমন্ত্রী এখানে কিন্তু তাদের সাথে একটি মত বিনিময়ে অংশ নেবেন এবং সেইখানে তারা অপেক্ষায় রয়েছেন। কড়া নিরাপত্তা যেমন নেওয়া হয়েছে, পাশাপাশি তারেক রহমান আজকে কিন্তু এই মত বিনিময়ের মধ্য দিয়েই আজকের কর্মসূচি শেষ করবেন।
করবেন। আজকে আসলে তার সেরকম কোনো কর্মসূচি নেই, এই মত বিনিময়টাই হচ্ছে আজকের কর্মসূচি। এবং এখানে আসলে যে নেতাকর্মীরা আছে এবং এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের সাথে তিনি আলাপ করবেন এবং সমস্যাগুলো হয়তো শুনবেন। এবং আগামীকালকে আসলে তার একেবারেই দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি রয়েছে এবং মূলত আসলে কালকের দিনটাই হচ্ছে মূল কর্মসূচি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ রয়েছে, মন্ত্রী পর্যায়ের বৈঠক রয়েছে এবং এমইউ স্বাক্ষর করবেন এবং এমইউ স্বাক্ষর রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে মালয়েশিয়াকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর যে এই প্রথম সফর, বিশেষ করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর, সেটিকে ঘিরে মালয়েশিয়ার শ্রম বাজার অর্থাৎ বাংলাদেশের যে শ্রম বাজার প্রায় 10 লাখেরও বেশি শ্রমিকের যে শ্রম বাজার, সেই শ্রম বাজারের ঘিরে এখানকার মানুষের, এখানকার প্রবাসী কর্মীদের এবং যারা শ্রমে নিয়োজিত রয়েছেন তাদের যে সমস্যা এবং বিভিন্ন সংকট, সেই সমস্যা এবং সংকটগুলো নিরসনে তিনি কথাগুলো শুনবেন এবং সেগুলো নিরসনে পরবর্তীতে যেই মালয়েশিয়ান সরকারের সাথে তার যে সৌজন্য সাক্ষাৎ এবং সেই সমস্যাগুলো তুলে ধরবেন। এরপর আসলে আগামীকালই বিকেলের দিকে তিনি কিন্তু এই মালয়েশিয়া ছেড়ে চীনের উদ্দেশ্যে যাবেন এবং চীনে তার সফর রয়েছে, সেখানে ব্যবসায়িক বৈঠক রয়েছে এবং এই অঞ্চলের বিনিয়োগ এবং বাংলাদেশের বিনিয়োগের বিষয়গুলো সেখানে উঠে আসবে। দর্শক, জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর সম্পর্কে। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে উল্লেখ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের রানার বা বডিগার্ড ইমরুল কায়েস। এছাড়া জিয়াউল আহসানের বিভিন্ন সময় কিলিং মিশনেরও বর্ণনা উঠে এসেছে সাক্ষ্যে। উঠে এসেছে পিলখানা হত্যাকাণ্ডের পর পলাতক কয়েকজন বিডিআর সদস্যকে খুনের বর্ণনা। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের মেয়াদের এক প্রভাবশালী সেনা কর্মকর্তার নাম জিয়াউল আহসান। র্যাবের গুরুত্বপূর্ণ পদ, গোয়েন্দা বিভাগ সহ সরকারের বিভিন্ন সংস্থার শীর্ষ পদে কাজ করেন তিনি। তৎকালীন শেখ হাসিনা সরকারের স্বার্থ হাসিল করতে শতাধিক মানুষকে গুম খুনের অভিযোগে জিয়াউল আহসানের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার তার বিরুদ্ধে সাক্ষ্য দেন তারই এক সময়ের বডিগার্ড ইমরুল কায়েস। সাক্ষ্যে উঠে আসে 2012 সালের 17 এপ্রিল গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনাও। ইলিয়াস আলীর গুম নিয়ে জিয়াউল আহসান এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যে হওয়া কথোপকথন তুলে ধরেন তিনি। ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি বলেছেন জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইঞ্জেকশন পুশ করে এবং মাথায় গুলি করে হত্যার পর লাশ ডুবিয়ে দেওয়ার ঘটনাও সাক্ষ্যে উল্লেখ করেন ইমরুল। জিয়াউল আহসান প্রায় 60টি ঘটনার, ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। এই 60টি ঘটনায় তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় রোববার পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের 1.5 মাসের মাথায় প্রণীত বাজেট যথার্থ হয়নি। সিপিডির বাজেট সংলাপে অর্থনীতিবিদদের সমালোচনার জবাবে এমন কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, প্রস্তাবিত বাজেটে অনেক প্রতিশ্রুতি থাকলেও বর্তমান অর্থনৈতিক সংকটে সেগুলো বাস্তবায়ন অসম্ভব। সেলিম মালিকের রিপোর্ট। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে কেমন হলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, এ নিয়ে বিস্তারিত জানতেই সিপিডির এই বাজেট সংলাপ। আমি এইভাবে যেতে চাচ্ছি। সংস্থাটি জানায়, বহু আশাবাদের এই বাজেট সাধারণ মানুষকে খুব বেশি স্বস্তি দেবে না। আর অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে, দুর্নীতি বন্ধ করা না গেলে তা বাজেটের ভালো উদ্যোগগুলোকে আটকে দিবে। Agriculture has weakened. Its share has declined from 4.7% from the current fiscal year to 3.6%.
this is a bit worrying from the point of food security issue. আজকে এই যে ওভাররান প্রজেক্টস ইত্যাদি ইত্যাদি কি বললো, ইমপ্লিমেন্টেশন ফেলিয়ার্স is as big a problem as corruption. If you look at if you calculate the figures, it may be more than capital flight. And the third one is what I would call institutional waste. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, আগের সরকারের নেওয়া ঋণের চাপ আর তাড়াহুড়োর মধ্যে প্রস্তুতি নিয়ে ঘোষিত প্রস্তাবিত বাজেট পুরোপুরি সন্তোষজনক হয়নি। আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে। আবার কোন ধরনের বাজেট? যেটা আমরা ইনহেরিট করেছি ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে। আমরা যখন দায়িত্ব নিলাম, এগুলো সব আমাদেরকে সবগুলো চিন্তা করতে হচ্ছে। 50,000 কোটি টাকার মতো পাওয়ার বিল বাকি রেখে গেছে আপনার, মানে প্রত্যেক জায়গায় খালি বিল বাকি বাকি বাকি। এগুলো তো সব এই সরকারকে পে করতে হচ্ছে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে জনগণের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, সংবিধান সংস্কারে উদ্যোগ না নেওয়া বিএনপি সরকারের বড় ব্যর্থতা। জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণভোটে জুলাই সনদ পাশ হওয়ার পর নোট অফ ডিসেন্টের কোনো মূল্য নেই। নাজিবুর রহমানের রিপোর্ট। বিএনপি সরকারের 4 মাসের শাসনামল কেমন ছিল সে বিষয়ে সেমিনার আয়োজন করে সুজন। এতে রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি অংশ নেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ সহ অনেকে। সরকারের নানা উদ্যোগের সমালোচনা করেন বক্তারা। অভিযোগ করেন 72-এর সংবিধান রক্ষা করতে গিয়ে জুলাই সনদকে উপেক্ষা করছে বিএনপি। জুলাই জাতীয় সনদে যেই সকল বিষয় ঐক্যমত্য হয়েছে, যে 84টা বিষয়ে, সেগুলো কিন্তু ওই রকম মেজরিটি, সুপার মেজরিটি, 2/3 মেজরিটি এবং বড় দলগুলোর অধিকাংশ দল যেগুলোতে একমত হয়েছে সেগুলোই ঐক্যমত্য। তাই ওখানে কে নোট অফ ডিসেন্ট দিল, কে দ্বিমত করলো, ওটা অপ্রাসঙ্গিক। ওটা ওই জুলাই সনদে লেখা থাকলে ওটা প্রাসঙ্গিক নয়। জনগণ যাদের তার মতামত দেয় এটাই শেষ কথা। ওটাতে দ্বিমত করার কিংবা ওটা নিয়ে গড়িমসি করার কোনো সুযোগ নেই। দেশে অচিরেই সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কার কথা জানিয়ে অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, যে সংবিধান ফ্যাসিস্ট তৈরির অনুষঙ্গ তা আঁকড়ে ধরেছে সরকার। যে সংবিধান আপনার ফ্যাসিস্ট তৈরি করার একটা সংবিধান, সেটাকে কেন আঁকড়ে ধরে রাখছে এই সরকার, এবং কেন জুলাই সনদকে তারা গড়িমসি করছে যে আমরা হ্যাঁ করবো তো বটেই, ওইভাবেই করব। তাদের যে 31 দফার প্রথম দফায় তো সংবিধান সংস্কারের কথা আছে। তারা নিজেদের ম্যান্ডেটকে নিজেরা মানছে না। এ সময় সরকারের কিছু উদ্যোগের প্রশংসার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ভিক্স। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার এবং রোহিঙ্গা সংকট নিয়েও মত বিনিময় করেন তারা। বৈঠকে বাংলাদেশের প্রতি সুইডেনের অব্যাহত সমর্থন ও ভবিষ্যৎ বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন সংসদের বিরোধী দলীয় নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামের টিকার তহবিল সংকটের পাশাপাশি গাফিলতি ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই গাফিলতির জন্য কোনো তদন্তের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি। পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত 34তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইভসের ত্রিবার্ষিক কংগ্রেসে যোগদান শেষে ঢাকায় ফিরে তিনি এই সংবাদ সম্মেলন করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকার দেশের সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায়। গ্রাম ও শহরের মধ্যে চিকিৎসার কোনো পার্থক্য থাকবে না বলেও জানান ডক্টর জিয়াউদ্দিন। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও উন্মাদনা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়।
সেই ভালোবাসা টানেই এনটিভি কার্যালয় পরিদর্শনে এলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। এ সময় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদের সঙ্গে। আলোচনায় উঠে আসে বাংলাদেশ আর্জেন্টিনার সম্পর্ক, ক্রীড়ার মাধ্যমে দুই দেশের বন্ধন এবং পারস্পরিক সম্প্রীতির বিষয়। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি অকৃত্রিম সমর্থন তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। এছাড়াও এনটিভির সকল সংবাদকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এনটিভি কার্যালয় পরিদর্শনের মাধ্যমে সম্প্রীতি, বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মানের বার্তা ছড়িয়ে দিতে চান বলেও জানান আর্জেন্টিনার রাষ্ট্রদূত। After Qatar, and we saw all what 2022 সালে আমি খেয়াল করেছিলাম বাংলাদেশের মানুষ কিভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে। এবার সেটাই নিজের চোখে দেখতে আমরা বাংলাদেশে এসেছি। এখানে এসে যে সাড়া পেয়েছি তা অবিশ্বাস্য। it's here, it's Bangladesh. The warm hospitality of Bangladeshi people, how আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি অবাক। বিশেষ করে 2022 সালে সবাই যেমন আর্জেন্টিনাকে সমর্থন করেছে তা অবিশ্বাস্য ছিল। এত দূরের দুই দেশ এভাবে এক বিন্দুতে মিলে যাবে এটা আমি আশা করিনি। বাংলাদেশের মানুষের এই ভালোবাসা আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। আশা করি আগামীতেও এই ভালোবাসা অটুট থাকবে। আশা করি এবারও আর্জেন্টিনা ফাইনালে উঠবে ও কাঙ্ক্ষিত সাফল্য পাবে। So we give as a token of gratitude. বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার রোনালদিনহো। নিউ ইয়র্কে ফিফা ফ্যান জোনে তিনি বলেন, শিরোপা জয়ের দৌড়ে ব্রাজিলের চেয়ে আপাতত এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও জার্মানি। এদিকে চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন রাফিনিয়া। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। হাইতির বিপক্ষে শুরুর দিকে 3 গোল দিলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। সব মিলিয়ে দলটিকে ঘিরে আলোচনা সমালোচনা চলছে, তবে এখনই নেতিবাচক হওয়ার কোনো কারণ দেখছেন না রোনালদিনহো। নিউ ইয়র্কে ফিফা ফ্যান জোনে ভক্তদের সঙ্গে সময় কাটানোর ফাঁকে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, বিশ্বকাপের শুরুতে অনেক দলই নিজেদের সেরা খেলাটা খেলতে পারে না। টুর্নামেন্ট যত এগোয় দলগুলো তত ছন্দ খুঁজে পায়। সমর্থকদের ধৈর্য ধরতে হবে। এটি দীর্ঘ একটি টুর্নামেন্ট। শুরুর দিকে কোনো দলের সামর্থ্য বিচার করা ঠিক নয়। ব্রাজিলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং আমি বিশ্বাস করি দল আরও উন্নতি করবে। তার মতে দলীয় ভারসাম্য এবং আন্তর্জাতিক মঞ্চে পারফরমেন্সের কারণে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও জার্মানি এখন শিরোপার অন্যতম প্রধান দাবিদার। এই মুহূর্তে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, জার্মানি খুব শক্তিশালী অবস্থানে আছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে, তবে বিশ্বকাপে যে কোনো কিছু করতে পারে। আর ব্রাজিলকেও কখনোই হিসেবে বাইরে রাখা যাবে না। 25 জুন ভোর 4টায় সি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।